তাহলে আজকে হচ্ছে চলতরিতের 12 নম্বর লেকচার, তাই না? চলতরিতের 12 নম্বর লেকচার। আজকের লেকচারের টার্গেট কি? আজকের লেকচার টার্গেট হচ্ছে একটা তার দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, ওই তারের ভিতর রোধ থাকে। তো রোধকে অতিক্রম করে যখন কারেন্ট প্রবাহিত হয়, বিভিন্ন শক্তির তাপ উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। ওই তাপ শক্তি নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা। লেকচার কত? 12। ওকে, চলো ধরি। প্রথম হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া। নাম কি? জুলের তাপীয় ক্রিয়া। জুলের তাপীয় ক্রিয়া। জুলের তাপীয় ক্রিয়া বলতে জুল কিছু বিবৃতি দিয়ে গেছে। জুল কি দিয়ে গেছে? জুল কিছু বিবৃতি দিয়ে গেছে তাপ নিয়ে, কারেন্টের সাথে তারের সম্পর্কিত রেখে বিবৃতি দিয়ে গেছে। তো বিবৃতিগুলো আমরা পড়বো। ওকে, তো আমি এখানে এত বাংলা কথা লিখতে পারবো না, জুল কি বলছে না বলছে আমি জাস্ট সংক্ষেপে বলে দিই জুল কি বলছে। হুম, আমাদের কাছে তিনটা রাশি থাকবে। কয়টা রাশি? তিনটা রাশি, আই আর টি। এই তিনটা রাশির উপর ভিত্তি করে জুল তাপের সাথে সম্পর্ক রেখে তিনটা কথা বলছে। ওকে, যখন ওই পরের মন দেয়, পরের মন দিচ্ছিস না কেন? আচ্ছা, জুল বলতেছে যে তাপ কারেন্টের বর্গের সমানুপাতিক। বুঝতে পারছি? এটা দ্বারা কি বোঝাচ্ছে? একটা তার দিয়ে যত বেশি কারেন্ট যাবে তত বেশি তাপ শক্তি উৎপন্ন হবে। আর এই যে কারেন্টের সাথে যে তাপের যে একটা বাড়ার সম্পর্ক, যে কারেন্ট বাড়লে তাপও বাড়ে, কারেন্ট কমলে তাপও কমে, এটার সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্কটা কেমন? কারেন্টের বর্গের সমানুপাতিক, মানে আয়ের বর্গের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। বুঝতে পারছি? আর এটা কখন হয়? যখন ওই তারের মধ্যে আর আর টি স্থির থাকে। বুঝতে পারছি? মানে রোদের কোনো চেঞ্জ করি না আমরা। তাপ 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 শক্তি। দুই হচ্ছে যে এর সমানুপাতিক আর, মানে একটা তারের ভিতর যত রোদ বেশি হবে, ওই তাপ দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার সময় তত বেশি তাপ শক্তি উৎপন্ন হবে। এগুলো তো কমন সেন্স থেকে বলা যাচ্ছে না? স্বাভাবিক, রোদ বেশি হলে তো তাপ শক্তি উৎপন্ন হবে, কারণ রোদ বেশি মানে কি, তড়িৎ প্রবাহের সাথে রোদের সংঘর্ষ বেশি হচ্ছে, তো সংঘর্ষ বেশি হলে তাপ শক্তি উৎপন্ন হবে বেশি। এখন জাস্ট কতটুক বেশি, সম্পর্কটা কেমন, এটা আমাদের জানা লাগবে। যেমন তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক হচ্ছে তাপ শক্তি, আর হচ্ছে রোদের রোদের হচ্ছে শুধু সমানুপাতিক। এই ক্ষেত্রে যখন যখন আই আর টি স্থির, মানে আই এর মানও আমরা চেঞ্জ করি না, টি এর মানও চেঞ্জ করি না, রোদের মান চেঞ্জ করতেছি, তখন রোদ বাড়লে তো তাপ শক্তিও বাড়বে। তারপর লাস্ট একটা কথা বলছে, লাস্ট বলছে যে এস সমানুপাতিক টি। স্বাভাবিক, একটা তার দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, তার রোধ হচ্ছে যে 2 ওহম। ওকে, এখন 5 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে 2 ওহম। আমরা কারেন্টও চেঞ্জ করতেছি না, রোধও চেঞ্জ করতেছি না, 2 ওহমই থাকলো, 5 অ্যাম্পিয়ারই থাকলো। কিন্তু এই 5 অ্যাম্পিয়ার 10 মিনিট ধরে 2 ওহমকে ক্রস করে গেছে, তাহলে যে তাপশক্তি উৎপন্ন হবে, এই 5 অ্যাম্পিয়ার যদি 20 মিনিট ধরে ওই রোধকে ক্রস করে যায়, মানে 2 ওহম রোধকে ক্রস করে যায়, তাহলে আরো বেশি শক্তি উৎপন্ন হবে না তাপ শক্তিটা? তার মানে এর সমানুপাতিক টি না? মানে সময় সময় যত বাড়বে তত তাপ শক্তি বেশি উৎপন্ন হবে। এই ক্ষেত্রে যখন আই আর আর স্থির, জিনিসটা বুঝাতে পারছি কিনা বল? এই জুল হচ্ছে এই তিনটা কথা বলছে। তো এই তিনটা কথাকে একত্রে কি বলা যায়? একত্রে কি বলা যায়? এর সমানুপাতিক আই স্কয়ার আর টি না? আই স্কয়ার আর টি। তো এর সমানুপাতিক আই স্কয়ার আর টি হলে এর সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই, উঠে দিলে আই স্কয়ার আর টি হবে। কারণ এই ক্ষেত্রে যে সমানুপাতিক ধ্রুবকটা পাওয়া যায় ওইটার মান কত? 1। এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এখানে যে ধ্রুবকটা পাওয়া যায় ওটার মান 1। বুঝতে পারছি?
তো এই সূত্রগুলো বুঝছস কিনা আমাকে বল। আর এইচ এর একক হচ্ছে যে, এই একক নিয়ে একটা ঝামেলা লাগে। এইচ এর একক হচ্ছে যেহেতু তাপশক্তি, তাপশক্তির একক কি হবে? জুল। একক হচ্ছে জুল। ঝামেলা এটা নিয়ে না, ঝামেলা ক্যালোরিতে প্রকাশ করতে বলে। ওকে, ঝামেলা কোথায়? ক্যালোরিতে প্রকাশ করতে বলে। তো ক্যালোরিতে প্রকাশ করতে গেলে একদম ইজি কথা, 1 ক্যালোরি সমান 4.2 জুল। বুঝতে পারছি? আর 1 জুল সমান এই সম্পর্কটা মনে রাখতে হবে, 1 জুল সমান 0.24 ক্যালোরি। তার মানে মানটা যদি জুলে দেওয়া থাকে, ওর সাথে 0.24 গুণ করে দিলে আমরা ক্যালোরিতে পেয়ে যাব। মানটা যদি ক্যালোরিতে দেওয়া থাকে, ওর সাথে আমরা 4.2 জুল গুণ করলে আমরা জুলে পেয়ে যাব। জিনিসটা বুঝছিস কিনা আমাকে বল। ওকে, আচ্ছা, অঙ্কে অঙ্কে তো আমরা পরে আসতেছি, আরো কিছু পড়ার পরে। তারপর হচ্ছে তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তি। এই তাপ শক্তি নিয়ে অনেক সূত্র আবিষ্কার হয়েছে। সূত্র আবিষ্কার হয়নি, সূত্র আমরা কনভার্ট করতে পারি। আমরা নিজেরাই কনভার্ট করবো সূত্রগুলো। ওকে, আমরা নিজেরাই কনভার্ট করব। দেখতো আমরা একটা সূত্র পাইছি না, এ সমান আই স্কয়ার আর টি, এটা একটা সূত্র পাইছি। আচ্ছা তুই আমাকে বলতো, আই কে কি লেখা যায়? ভি বাই আর লেখা যায় না? বি স্কয়ার বাই আর স্কয়ার আর টি বলা যায়। তাহলে একটা একটা আর কাটাকাটি গেছে, তাহলে কি হয়? বি স্কয়ার ডিভাইড বাই আর টি বলা যায় কিনা? তাহলে আমরা দুইটা সূত্র পাইছি না এইচ এর, এটা একটা সূত্র। তাহলে এটা একটা সূত্র। হুম, তারপর আরেকটা সূত্র পাইছি কি? আরেকটা সূত্র পাইছি এটা। তো আমাদের যখন যেটা কাজে লাগবে সেটা ইউজ করব। আর একটা সূত্র আমরা কনভার্ট করতে পারি, একটা সূত্র আমরা কনভার্ট করতে পারি। 15 মিনিট পর আমার ভাত নামাইতে হবে, মনে করে দিস তো, লাইন ভুলে যাই। তারপর হচ্ছে যে এখন বি স্কয়ার বাই আর, এটা নিয়ে কোনো ডাউট নেই। লাইনটাকে আরেকটু বাড়ায় লিখতে পারি না? ভি ইন্টু ভি বাই আর ইন্টু টি লিখতে পারি না? তাহলে ভি বাই আর সমান আবার কি? আই না? তাহলে ভি আই টি। আরেকটা সূত্র পাইছি কিনা বলতো? এখানে টিটা আসলে ছোট হাতের হবে, কারণ বড় হাতের টি দ্বারা আবার টেম্পারেচার বোঝাচ্ছে, ঠিক না? টি ছোট হাতের হবে। জিনিসটা বুঝাইতে পারছি কিনা বলতো? তাহলে আরেকটা সূত্র পাইছি না? এটা হচ্ছে এইচ এর এটা হচ্ছে এইচ এর 3টা সূত্র। ক্লিয়ার কিনা বল। তার মানে যখন যেটা কাজে লাগবে সেটা ইউজ করব। এখানে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে, পোলাপাইনের পোলাপাইনের কনফিউশন সৃষ্টি হতে পারে। এ দেখ, এই সম্পর্কটাতে এর সমানুপাতিক আই স্কয়ার, তাই না? যদি আর আর টি স্থির থাকে। আবার এই সম্পর্কটাতে এর সমানুপাতিক আই। তাহলে কোনটা সত্য? আর এর কথা যদি চিন্তা কর, আর এর কথা যদি চিন্তা করে, এখানে আবার এর সমানুপাতিক 1/r, তাই না? নাকি? আর সূত্রটা যদি এর সমানুপাতিক 1/r, ঠিক আছে। আর কোথায়, আর দিকে আর কোন সূত্র আছে? আর কোন সূত্র এর সমানুপাতিক? আচ্ছা, আবার এই এই সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে এর সমানুপাতিক আর, তাই না? যদি আই আর টি স্থির থাকে, তাহলে কোনটা সত্য? আসলে 1/r নাকি শুধু সমানুপাতিক আর? জিনিসগুলা প্রশ্ন আসে না, মানে আসতে পারে না। যখন যেটা স্থির থাকে সেটার উপর ডিপেন্ড করে। ভেরি গুড, পারছিস কেমনে? হুম, ওকে। তাহলে এটা কখন এর সমানুপাতিক, কখন আর স্কয়ার? যখন আর আর টি
স্থির। আর এর সমানুপাতিক কখন আর, যখন আই আর টি স্থির থাকবে, তাই না? আই আর টি স্থির থাকবে। এর সমানুপাতিক কখন আই হবে, যখন হচ্ছে যে ভি এবং টি স্থির থাকবে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এমসিকিউ এগুলো, এইসব একটু ট্রিকি প্রশ্ন কোথায় যায়, এমসিকিউতে যায়, যে তুই বুঝে পড়ছিস কিনা। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি যে মানে এই জিনিসগুলো এবার মুখস্থ রাখতে হবে এমন না, তুই সূত্র পারলে তো অটোমেটিক পারবি। তো সূত্র পারলে এই সূত্রটা লিখবি, এই সূত্রের মধ্যে যার সাথে সম্পর্ক নির্ধারণ করতে বলছে তাকে বাদে বাকি দুটাকে স্থির স্থির বানাই দিবি, শেষ। তাহলে এরপর যে এটা কখন, এটা হচ্ছে যে যখন ভি এবং টি স্থির। ক্লিয়ার হয়েছে? ওকে, তারপর আমাদের আরেকটা সূত্র পড়া লাগবে, সেটা হচ্ছে ক্ষমতা। কিসের সূত্র? কার শক্তি ক্ষমতা, তো অনেকবার ক্ষমতার সাথে পরিচয় থাকার কথা। ক্ষমতা সমান কি জানি? ক্ষমতা সমান আমরা জানি পি সমান ডাব্লিউ বাই টি, তাই না? ডাব্লিউ মানে হচ্ছে কৃত কাজ, কৃত কাজ মানে কি এনার্জি আর কি, শক্তি। মানে আমরা বলতে পারি এইচ বাই টি, তাই না? কারণ এইচ কি তাপ শক্তি, শক্তি আর কাজ একই না? এইচ হচ্ছে তাপ শক্তি। হ্যাঁ হ্যাঁ, কিউ বাই টি দিয়েও হয়। কিউ দ্বারা তাপ শক্তি প্রকাশ করছে আর কি, এখানে এইচ দ্বারা প্রকাশ করা হচ্ছে। এইচটা যা আমি প্রকাশ করতেছি আমার না, বইতে এইভাবে লেখা আছে। হুম। এবার হচ্ছে আই স্কয়ার আর টি লেখা যায় না, এইচ কে, আর নিচে টি। তাহলে টি টি কাটাকাটি গেছে, তার মানে কি থাকে, আই স্কয়ার আর না? তার মানে ক্ষমতার একটা সূত্র পাওয়া গেছে, আই স্কয়ার আর, তাই তো? এটা একটা সূত্র ক্ষমতার। তো আমরা চাইলে অনেক জায়গায় তো কনভার্ট করতে পারি। এবার আই কে বি তে কনভার্ট করতে পারি না? আই কে বি তে কনভার্ট করতে পারি। তো এখন যদি আই স্কয়ার আর না লিখে আমরা এটাতে এভাবে লিখতে পারি কিনা দেখতো, বি স্কয়ার ডিভাইড বাই আর। কেন কেন, আই স্কয়ার সমান হচ্ছে বি স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার। আর আর একটা একটা কাটাকাটি গেছে, আর ফলে থাকে বি স্কয়ার বাই আর, তাই না? চাইলে এই সূত্রটা ইউজ করতে পারি। যখন আই কারেন্টের মান আর রোধের মান দেওয়া থাকবে তখন উপরের সূত্রটা, যখন বিভব আর রোধের মান দেওয়া থাকবে তখন নিচের সূত্রটা। সূত্র ইউজ করতে তো আশা করি পারবি। হ্যাঁ। আর আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র হচ্ছে যে ইয়া, আমরা কি জানি, আমরা জানি এর সমান ভিআইটি না? এর সমান আরেকটা সূত্র ভিআইটি পাইছি না? সুতরাং ক্ষমতা সমান ভিআই টি ডিভাইড বাই টি। তাহলে টি টি কাটা গেছে, তাহলে ভিআই, এটা হচ্ছে আরেকটা সূত্র। এটা কি, এটা হচ্ছে আরেকটা সূত্র। বিএ। আর তারপর ক্ষমতার কি আর সূত্র আছে, ক্ষমতার সূত্র। আর এইচ সমান বলা যায়, এইচ সমান আরেকটা সূত্র লেখা যায়। এইচ সমান, এইচ সমান আরেকটা সূত্র কি লেখা যায় দেখি বলতো। এটা একটা, এটা একটা এগুলো আলাদা করে সুন্দর করে লিখি। এর সমান হচ্ছে যে পি সমান হচ্ছে যে এইচ বাই টি, সুতরাং এইচ সমান পিটি। এইচ এর আরেকটা সূত্র, বুঝতে পারছি? তাহলে এই গেল যাবতীয় সূত্র। এখন আমরা ম্যাথ করা শুরু করবো, আর থামবো না, শেষ। যত টাইপের ম্যাথ আসতে পারে সবগুলো করে দিব। ওকে, তাহলে শুরু করি। প্রথমে প্রথমে কি বলছে, প্রথমে বলছে পি ও কিউ তারের দৈর্ঘ্যের অনুপাত। তার মানে পি একটা তার, পি একটা তার, কিউ একটা তার, ওদের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:1। ব্যাসের অনুপাত হচ্ছে যে 1:2। এবং রোধাঙ্কের মানে হচ্ছে আপেক্ষিক রোধ। রোধাঙ্ক মানে কি, আপেক্ষিক রোধের অনুপাত হচ্ছে 1:20। এদেরকে সমান্তরাল সমবায়ে 2 ভোল্ট তড়িৎচালক বল দ্বারা, বল এবং উপেক্ষণীয় অভ্যন্তরীণ রোধ, মানে কোনো অভ্যন্তরীণ রোধ থাকবে না ব্যাটারিটার। হ্যাঁ, নির্দিষ্ট একটি কোষের মধ্যে যুক্ত করা হলে এই তারে উৎপন্ন তাপের অনুপাত কত হবে। ওকে, প্রথমে আমাদেরকে দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে আমরা করি আস্তে আস্তে।
পি তারের দৈর্ঘ্য হচ্ছে এলপি, কিউ তারের দৈর্ঘ্য হচ্ছে এল কিউ, এই দুইটার অনুপাত কত দিয়ে দিছে 3:1, 3:1। তারপর হচ্ছে যে ব্যাসের অনুপাত, পি তারের ব্যাস হচ্ছে ডিপি আর কিউ তারের ব্যাস হচ্ছে ডি কিউ, সমান হচ্ছে কত 1:2। ওকে। তারপর হচ্ছে কি রোধাঙ্ক আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ হচ্ছে রো, পি তারের আপেক্ষিক রোধ অনুপাত কিউ তারের আপেক্ষিক রোধ, কিউ তারের আপেক্ষিক রোধ কত, কিউ তারের আপেক্ষিক রোধ হচ্ছে যে কত দিছে 1:20 নাকি। ওকে, তার মানে ওরা সমান্তরালে যুক্ত, তাই না? এটাও বলে দিচ্ছে ওরা সমান্তরালে যুক্ত, মানে দুইটা তার আমি সমান্তরাল যুক্ত করি। এই তারটা হচ্ছে যে এই তারটা ধর পি তার, কোথায় গেল, এই তারটা ধর পি তার, এই তারটা ধর কিউ তার, তার মানে এই দুইটা সমান্তরালে যুক্ত, তার মানে সমান্তরালে যুক্ত করতে হবে না, এই যে সমান্তরালে যুক্ত, দেখতো হয়েছে কিনা, সমান্তরালে যুক্ত, এখানে ব্যাটারি দিছি, হয়েছে। ওকে, এটাই তো চাইছে, এটা হচ্ছে পি তার, এটা হচ্ছে কিউ তার, জাস্ট আমি তোর সামনে নিয়ে আসলাম সবকিছু। এখানে রোধ আছে, এটা হচ্ছে আরপি, এই সবকিছু দেওয়া আছে। তা এখন একটা কথা চিন্তা করতো, এ এ তারের যে বিভব পার্থক্য দুই পাশের, এ তারের বিভব পার্থক্য সেম না, কারণ সমান্তরালে যুক্ত, তো সমান্তরালে যুক্ত হলে বিভব সেম না। তাহলে আমাদেরকে বলছে ওদের তাপের অনুপাত, পি তারে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে আর কিউ তারে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, এদের অনুপাতটা বের করো। কেমনে বের করবা? এইচ পি ডিভাইড বাই এইচ কিউ বের করতে বলছে, তাই তো? এখন এইচ এর কোন সূত্রটা বসাবো সেটা হচ্ছে কথা, কোন সূত্রটা বসাবো। আমাদের হাতে হাতে কি কি দেওয়া আছে, আপেক্ষিক রোধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ। তো মানে আমাদেরকে কোনোভাবে রোধে কনভার্ট করতে হবে। আর আরেকটা জিনিস দেওয়া আছে, ভোল্ট, বিভব দেওয়া আছে না, ভি 2 ভোল্ট বিভব দেওয়া আছে। তার মানে এমন একটা সূত্র এইচ এর বসাইতে হবে যে সূত্রটাতে ভি আর আর আছে, তাই না? ভি আর আর আছে, যেখানে কোনো কারেন্টের কথা বলা নেই, কারণ এখানে প্রশ্নের মধ্যে কোনো কারেন্টের কথা বলা নেই। এখন আমরা একটু দেখে আসি ভি আর আর আছে এমন সূত্র কোনটা। এটা তো ভি আর আর আছে, আর কোনটা তো আছে, তাহলে ভি স্কয়ার বাই আর ইন্টু টি হবে না, ভি স্কয়ার ডিভাইড বাই আর ইন্টু টি, এখানে আর হবে আর পি, আর পি হবে না, কারণ পি পি এর একটা রোধ, কিউর একটা রোধ, ওদের রোধ ভিন্ন বললেই তো ওদের আপেক্ষিক রোধ ভিন্ন, তাই না? তারপর হচ্ছে যে ভি স্কয়ার ডিভাইড বাই আর কিউ ইন্টু টি, না টি তো সেম থাকবে, কারণ দুইটা দিয়ে তো সেম সময় ধরে কারেন্ট যাচ্ছে, তাই না? একটু বুঝলে এখন টি টি কাটাকাটি গেছে গা, ভি স্কয়ারও কাটাকাটি চলে যাবে, ভি স্কয়ার কেন কাটাকাটি চলে যাবে, কারণ দুইটারই বিভব 2 ভোল্ট, কারণ ওরা সমান্তরালে যুক্ত। তারপর এটা কি হবে, এটা হবে যে আর কিউ ডিভাইড বাই আর পি, আর কিউটা উপরে উঠে আসবে না, কিন্তু এইচ পি ডিভাইড বাই এইচ কিউই থাকবে, এদিকে কিন্তু এইচ পি পি উপরে আর ওইদিকে কিন্তু কিউটা উপরে উঠে আসবে। এখন আমাদেরকে কনভার্ট করতে হবে এইগুলাতে, যেখানে কনভার্ট করলে দৈর্ঘ্য পাবো, ব্যাস পাবো, আপেক্ষিক রোধ পাবো। তো রোধের সূত্র তোমরা কি জানো, রো আর আর রো এল বাই এ না, তো এটাও রো এল বাই হবে, তো এটা রো পি এল পি ডিভাইড বাই এপি, তাই না? এটাও কি হবে, রো কিউ এল কিউ ডিভাইড বাই এ কিউ, তাই না? এ কিউ, একটু বুঝছস কিনা আমাকে বল। আচ্ছা সরি, উপরে তো কিউ এ না, উপরে কিউ না, তাহলে রো এল, রো রো কিউ এল কিউ ডিভাইড বাই এ কিউ, আর এটা কি হবে, রো পি এল পি ডিভাইড বাই এপি, খেয়াল রাখতে হবে, রো পি এল পি ডিভাইড বাই এল এপি। এতটুকু অঙ্কে আসলাম, এতটুকু অঙ্কে আসার পর নিচে তার জায়গায় আমি কি করা যায়। আচ্ছা আরেকটা লাইন লিখি, ইয়াতে কি বলে, অনুপাত কেমনে সেম হবে, সেম হবে না তো। আমরা
এদিকটা দেখতো, এদিকটা রো কিউ ডিভাইড বাই রো পি রাখতে পারি কিনা, ইনটু আলাদা করে দিচ্ছি আর কি, রো কিউ অনুপাত রো পি। তো রো পি অনুপাত রো কিউ থাকলে রো কিউ অনুপাত রো পি বের করতে পারবো না, জাস্ট 20:1 হবে আর কি। রো পি অনু রো পি রো পি অনুপাত রো কিউ যদি 1:2 হয়, তাহলে রো কিউ অনুপাত রো পি সমান 20:1 হবে না, মানে উল্টা যাবে আর কি। তার মানে এটা পেয়ে গেছি। তারপর হচ্ছে যে এটাকে দেখতে এভাবে লেখা যায়, এটা কি না, এল কিউ ডিভাইড বাই এ কিউ ইন্টু, না এই কেন কাটাকাটি যাবে, এলপি আর এপি, তাই না, উল্টে যাবে না। তার মানে এখন এই লাইনটাকে যদি আরেকটু সাজা লিখি, তাহলে রো কিউ অনুপাত রো পি ইন্টু এল কিউ অনুপাত এলপি লিখতে পারি না, এল কিউ অনুপাত এলপি। এই যে আমরা জাস্ট সাইড চেঞ্জ করে দিচ্ছি, এলপিটা এখানে নিয়ে আসতেছি, এই কিউটাকে এখানে নিয়ে আসবো, তাহলে কি হবে, এল কিউ অনুপাত এলপি, তাই না, ইন্টু কি হবে, এপি অনুপাত এ কিউ, হ্যাঁ এপি অনুপাত এ কিউ। এখন ইয়াতে পাই আর স্কোয়ার না, ব্যাস দেওয়া আছে, যে ব্যাসার্ধ দেওয়া থাকলে পাই আর স্কোয়ার, ব্যাস দেওয়া থাকলে কি হবে, ব্যাস দেওয়া থাকলে পাই বাই 4 ডি স্কোয়ার, পাই বাই 4 ডি স্কোয়ার। তাহলে পি কিউ রো কিউ অনুপাত রো পি এর মানটা বসাই দিই, 20:1 হবে, তার মানে 20/1, তাই না, 20/1 ইন্টু এল কিউ, এখানে এলপি আর এল কিউর অনুপাত দেওয়া আছে, আমাদেরকে উল্টাইতে হবে, এল কিউ অনুপাত এলপি হবে 1:3, তার মানে 1/3, তাই না, তাহলে হবে 1/3। তারপর এখানে কি হবে, এপি, এপি হচ্ছে যে পাই বাই 4 ডিপি স্কোয়ার, পাই বাই 4, আর এখানেও পাই বাই 4 হয়ে গেল, পাই বাই 4 ডি কিউ স্কোয়ার। এখান থেকে পাই বাই 4 কাটাকাটি চলে গেছে, আর এখানে তো মান চলে আসছে 20/3 ইন্টু, আর এখানে ডিপি স্কোয়ার কত, ডিপির মান দিয়ে দিছে না, ডিপি আর ডিকিউর অনুপাত হচ্ছে যে 1:2, তার মানে এটা এভাবে লেখা যায় না, 1/2 হোল স্কোয়ার। তো বাকি যা আসে তার আনসার কত হবে, কত, 5/3, 5/3, এটা হচ্ছে আনসার। তার মানে কি, এইচ পি অনুপাত এইচ কিউ সমান 5/3, এটাই আমাদের আনসার। বুঝতে পারছি কিনা বল। তারপর হচ্ছে কি, 220 ভোল্টের হিটার 110 ভোল্টে চালালে উৎপাদিত তাপের পরিমাণ কি হবে। তার মানে আমাদের হিটারটা হচ্ছে কিসের, 220 ভোল্টের হিটার, আমরা চালাবো 110 ভোল্টে, তাহলে কত তাপ উৎপন্ন হবে, তাই তো, ওকে। তাই তো, এটা যদি হিটার হয়, ধর এটা একটা হিটার, এটা একটা হিটার, এটা একটা কি, হিটার। এটা যদি হিটার হয়, এটার এই হিটারের রোধ আগেও আছিল, যখন 220 ভোল্টে চালাবার কথা, এই হিটারের রোধ এখনো আরই আছে, যখন 110 ভোল্টে চালাবো, তাই না, 220 ভোল্টে চালালো হিটারের রোধ আরই থাকবে, 110 ভোল্টে চালালে হিটারের রোধ আরই থাকবে, কারণ আমরা তো হিটারের ম্যাটেরিয়াল চেঞ্জ করিনি, বুঝছি, হিটারটাকে জাস্ট এক এক দুইবার দুই রকম ভাবে ইউজ করছে, তাই না। তার মানে আর ফিক্স চেঞ্জ হচ্ছে কি, বি চেঞ্জ হচ্ছে কি, বি চেঞ্জ হচ্ছে, একবার 220 ভোল্টে চালাতে হবে, আবার 110 ভোল্টে চালাতে হবে, তাই না, তাহলে আর ফিক্স ভি চেঞ্জ হচ্ছে, তার মানে ভি সংক্রান্ত একটা সূত্র বসাইতে হবে, ওকে, ভি সংক্রান্ত একটা সূত্র বসাইতে হবে। এখন এখানে কি কোনো জায়গায় আয়ের মান দেওয়া আছে, তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে, তাহলে এর সমান দুইটা সূত্র আছে, একটা হচ্ছে যে ভি সংক্রান্ত সূত্র হচ্ছে ভি আই টি, আর এটা হচ্ছে এর সমান
ইয়া বি স্কয়ার ডিভাইড বাই আর ইন্টু টি, তাই না? তাহলে তুমিই বলো এখন কোন সূত্রটা ইউজ করবো। রোদ দেওয়া আছে, রোদ কাটাকাটি যাবে, দুইটাই আর না, রোদ ফিক্স না, দুইটার সময় সেম না। আমাদেরকে বলছে 220 ভোল্টে একটা 220 ভোল্টে আমরা একই সময় ধরে হিটারটা ইউজ করতেছি, আবার 110 ভোল্টে একই সময় ধরে হিটারটা ইউজ করতেছি। তাহলে কি পরিমাণ তাপ, মানে পূর্বের তাপের সাথে তুলনা করতে বলছে, তাহলে অবশ্যই সেকেন্ড সূত্রটা হবে। হ্যাঁ, তাহলে সূত্র হবে এটা। এটা যদি সূত্র হয়, আমাদেরকে বলছে যে অনুপাতটা মানে আগের তুলনায় কত। এখন এস টু ডিভাইড বাই এইচ ওয়ান হবে না, কারণ আমরা বের করতেছি সেকেন্ড বার, মানে সেকেন্ড বারটা আগের তুলনায় কি হচ্ছে। আমরা দেখি কি হচ্ছে। তো আমি ডাইরেক্ট করে ফেলতেছি। ডাইরেক্ট করে ফেললে এখানে থাকবে ভি টু ডিভাইড বাই ভি ওয়ান স্কোয়ার, কারণ আরগুলো কাটাকাটি চলে যাবে, আর টি কাটাকাটি চলে যাবে, বুঝছিস কিনা? তো কাটাকাটি চলে গেলে এখানে কত থাকে, এখানে থাকে যে 110 ডিভাইড বাই 220 স্কোয়ার। তো এগুলা কাটাকাটি করলে থাকে কত, 1/4, 1/4। তাহলে সুতরাং এস টু হবে 1/4 ইন্টু এইচ ওয়ান, মানে আগের তুলনায় 1/4। এটাই আনসার। বুঝতে পারছি কিনা? তারপর নেক্সট প্রশ্ন কি বলতেছে? আচ্ছা, আগের প্রশ্নটা কোথায় আসছে? আগের প্রশ্নটা আসছিল যে বরিশাল বোর্ড 21-এ আসছে, তারপর হচ্ছে যশোর বোর্ড 23 সাল আসছে। এটা যে একটি 220 ভোল্ট 44 ওয়াট বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। তার মানে ওর ক্ষমতা দিয়ে দিছে, ওর ভোল্টও দিয়ে দিছে। এটা তো একদম ইজি প্রশ্ন, এটা না পারলে তো মাইতে দেওয়া উচিত। এটা তো কিছুই নেই। এ দেখ, পি সমান দিয়ে দিছে, তাই না? পি সমান কত, 44 ওয়াট। বি সমান কত, 220 ভোল্ট। আমাদেরকে বলছে আই সমান কত, আমরা কি জানি? আমরা জানি পি সমান ভি আই। তাহলে আই সমান কি হবে, পি বাই ভি। তো পি সমান কত, 44 ডিভাইড বাই 220, তাহলে কত হয় দেখ। 0.2, 0.2 অ্যাম্পিয়ার আনসার। ও ঠিক আছে, দাঁড়া। ওকে, তাহলে এই অঙ্কটা শেষ নাকি? তারপর নেক্সট অঙ্ক কি বলতেছে? নেক্সট অঙ্ক বলতেছে বাড়ির প্রধান মিটারে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে, 90 ওয়াটের কতগুলো বাল্ব নিরাপদে ব্যবহার করা যাবে। এটা সিলেট বোর্ড 2022 সালে আর রাজশাহী বোর্ড 21-এ আসছে। আরো ইজি প্রশ্ন, একদম ইজি অঙ্ক এগুলা। বলছে বাড়ির প্রধান মিটারে 6 অ্যাম্পিয়ার আর 200 ভোল্ট লেখা আছে, তার মানে ওর আসল ক্ষমতা কত, ওর মোট ক্ষমতা কত? পি সমান ভি আই না? তাহলে ভি সমান 220 আর আই সমান হচ্ছে 6, তাহলে কত হয় বল? 1320 ওয়াট। ওর মোট ক্ষমতা হচ্ছে 1320 ওয়াট। এখন 90 ওয়াটের কয়টা বাল্ব চালাতে পারবো? এখন তুই বল বাকিটা বের করতে পারবি কিনা। এইসা 1320 ওয়াট হচ্ছে তোর টোটাল ক্ষমতা, টোটাল ক্ষমতা 1320 না? আমার 1320 লেখাটা এত বিশ্রী হয়েছে কেন? 1320 ওয়াট। তো এখন কি হবে, 1320 ডিভাইড বাই 30। 1320 ওয়াট হচ্ছে মোট ওয়াট, আর 90 ওয়াটে কয়টা চালাতে পারবে? তাহলে 1320 কে 90 30, 90 দিয়ে 90 দিয়ে ভাগ করতে হবে। এটা পাগল হয়ে গেছি নাকি? 14.67। এখন 14.67 তো হয় না, সংখ্যা কি কখনো দশমিক হবে? তাহলে কত হবে? তাহলে হচ্ছে 14টা। বুঝতে পারছি, এটা হচ্ছে আনসার। তারপর হচ্ছে যে এটা কি বলছে, একটি 40 ওয়াট ও একটি 60 ওয়াট বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলো, কোন বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে? আচ্ছা, এটা হচ্ছে বুয়েটে আসে, এই টাইপের প্রশ্ন কোথায় আসে? এই যে দেখাই আছে বুয়েট, মানে অ্যাডমিশন আসে এই টাইপের।
ম্যাথগুলা কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট চোখ বন্ধ করে এমসিকিউতে দাগায় দিবি। সেটা হচ্ছে যে সবই সবই শেখো, সবই শেখো। শেখোকে তুমি জাস্ট শেখো, শেখো না লিখে শেখো লেখো, শেখো লেখো। মানে কি বুঝে এলে? স দিয়ে হচ্ছে সমান্তরাল, সমান্তরাল। হুম, সমান্তরাল, সমান্তরাল যেটা আছে সেটা। আর বয় দিয়ে হচ্ছে বেশি, ব দিয়ে কি? বেশি, বেশি ক্ষমতার বাল্ব উজ্জ্বল জ্বলবে, উজ্জ্বল জ্বলবে। আর সে দিয়ে কি? শ্রেণী। আর ক দিয়ে কি? কম, মানে কম ক্ষমতার বাল্বটা উজ্জ্বল জ্বলবে। তার মানে দুইটা বাল্ব আছে তোমার থেকে, দুইটা বাল্বের মধ্যে দুইটা হচ্ছে যে সমান্তরালে যুক্ত। সমান্তরাল যুক্ত থাকলে দুইটা বাল্বের মধ্যে যে বেশি তার, মানে যে যার ক্ষমতা বেশি, দুইটা বাল্বের মধ্যে যার ক্ষমতা বেশি সে বেশি উজ্জ্বল জ্বলবে। এখন তোমার থেকে দুইটা বাল্ব আছে, দুইটা বাল্ব হচ্ছে শ্রেণীতে যুক্ত। শ্রেণীতে যুক্ত থাকলে তোমার থেকে যে বাল্বটার ক্ষমতা কম সেটা বেশি উজ্জ্বল জ্বলবে। এখন তুই আমাকে বল, একটি 40 ওয়াট আর একটি 60 ওয়াট বাতিকে শ্রেণী সমভাবে সাজানো হলো, তাহলে কোন বাতিটা বেশি আলো দিবে? 60 ওয়াটেরটা বেশি আলো দিবে। সমান্তরাল হলে যেটার ক্ষমতা বেশি সেটা বেশি আলো দিবে, আর শ্রেণীতে হলে যেটার ক্ষমতা কম সেটা বেশি আলো দিবে। তাহলে এটা আনসার কি হবে? হ্যাঁ, কোথায় সমান্তরাল আছে? বলছে তো শ্রেণী সমবায়ে। এই যে শ্রেণী সমবায়ে আছে, 40 ওয়াটেরটা হবে। এটা জাস্ট একটু জানলেই হবে, কেমনে হয়েছে না হয়েছে জানার দরকার নেই। ওকে, তাহলে মোটামুটি এই গেল কিসের অঙ্ক? এই গেল হচ্ছে যে তোমার যাবতীয় তাপ শক্তি নিয়ে অঙ্ক। হুম, এখন আমাদের আরেকটা টপিক পড়তে হবে। আরেকটা টপিক কি? টপিকটা হচ্ছে বিদ্যুৎ বিল সংক্রান্ত। এটা আমাদের চ্যাপ্টারের লাস্ট টপিক, বিদ্যুৎ বিল সংক্রান্ত। বুঝছিস কিনা? বিদ্যুৎ বিল সংক্রান্ত, বিদ্যুৎ বিল সংক্রান্ত একদম ইজি, একদম ইজি জিনিস। আমাদেরকে কিছুই করতে হবে না, তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। ওয়াটে যেটা থাকবে, ক্ষমতা ওয়াটে যেটা থাকবে এটাকে কিলো ওয়াটে কনভার্ট করবো। এটা কিসে কনভার্ট করবো? কিলো ওয়াটে কনভার্ট করবো। এই সময়ের মান সেকেন্ডে দেওয়া থাকবে, এটাকে কিসে কনভার্ট করবো? ঘন্টায় কনভার্ট করবো, আওয়ারে কনভার্ট করবো। হুম, আওয়ারে কনভার্ট করবো। তারপর পিটি, পিটি মানে কি? ক্ষমতা ইন্টু সময়, তাই না? পিটি মানে কি? এইচ ইকুয়াল পিটি, বলছি না? এইচ ইকুয়াল পিটি মানে টোটাল কি তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এটা সমান পিটি। পিটিটা হচ্ছে যে ইয়া, এখন কিলোওয়াট ইন্টু আওয়ার, তাই না? কিলোওয়াট আওয়ার, এটাকে বলা হয় ইউনিট। এটাকে কি বলা হয়? ইউনিট। বুঝাইতে পারছি? ইউনিট। যেমন 10 কিলোওয়াট আওয়ার, এটা সমান কি? 10 ইউনিট। যেমন 10 কিলোওয়াট আওয়ার, এটা সমান 10 ইউনিট। এই তিনটা কাজ তোমার করতে হবে। আমি আবারও বলতেছি, ওয়াটে থাকবে, এগুলো চোখ বন্ধ করে কিলোওয়াটে নিয়ে যাব। সময় সেকেন্ডে দেওয়া থাকবে, চোখ বন্ধ করে ঘন্টায় নিয়ে যাব। তারপর হচ্ছে ওয়াট আর সেকেন্ড, সরি ওয়াট মানে ক্ষমতার সময় গুণ করে দিব কিলোওয়াট আওয়ারে। কিলোওয়াট আওয়ার আসবে, এটা হচ্ছে ইউনিট। এই তিনটা কাজ করতে হবে, আর কিছুই না। এখন আমি একটা অঙ্ক করাবো, এটা সিকিউরিটি আসছে 23-24 সালে। এই অঙ্কটা হচ্ছে অনেক বড় অঙ্ক। অনেক বড় অঙ্ক বলতে একের ভিতর সব অঙ্ক আর কি। মানে এই অঙ্কটা করলে মোটামুটি বিদ্যুৎ বিল সংক্রান্ত অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে একটা অঙ্ক করলে। তো এখানে এত বড় অঙ্ক এইচএসসি তে আসবে না, আসলে বেশি হলে এটার পার্ট পার্ট করে আসবে আর কি, এটার অর্ধেক পার্ট এরকম। এটা কি বলতেছে? বল, কি বলতেছে? জুলকার জুলকারনাইন সাহেবের বাড়িতে প্রতিটি 800 ওয়াট, এটা 800 ওয়াট হবে। এটা কত হবে? 800 ওয়াট। 800 ওয়াটের 10টি বাতি, প্রতিটি 60 ওয়াটের 3টি পাখা, 10 ওয়াটের একটি রেফ্রিজারেটর এবং 1 এইচপি মানে অশ্ব ক্ষমতা একটি পাম্প আছে। দৈনিক গড়ে প্রতিটি বাতি 4 ঘন্টায় চলে।
প্রতিটি পাখা 10 ঘন্টা চলে, রেফ্রিজারেটরটি 2 ঘন্টা চলে, পাম্পটি 1 ঘন্টা 30 মিনিট চলে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য এত টাকা হলে সরবরাহ লাইনের বৃহৎ পার্থক্য এত হলে জানুয়ারি মাস মানে কি 31 দিন, জানুয়ারি মাসে সাহেবের বাড়িতে বৈদ্যুতিক বিল কত হবে? একের ভিতর সমাঙ্ক। তা আমাদের, আমি তোকে বলছি না, প্রশ্ন যতই বড় হোক, প্রশ্ন যতই ছোট হোক, তোর কাজ কয়টা? 3টা। প্রথমে ওয়াটে যেগুলো আছে এগুলোকে কিসে কনভার্ট করব? কিলোওয়াটে। তাহলে প্রথমে 800 ওয়াট আছে, 800 ওয়াট আছে, 800 ওয়াটকে কিসে কনভার্ট করব? কিলোওয়াটে। হ্যাঁ, আচ্ছা, এখন 800 ওয়াটকে কিলোওয়াটে না করে আমি একসাথে করে ফেলি। হুম, 10⁵ কেন? প্রথম কথা হচ্ছে আমরা 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 পিটি বের করবো, পিটি, পিটি। ওকে, কি বের করব? পিটি বের করব। তো আমরা আগে 800-র সাথে কি, 800 ওয়াটের চুলকার সাহেবের বাড়িতে প্রতিটি 800 ওয়াটের 10টি বাতি। এখন আমরা দেখি যে বাতি কতক্ষণ জ্বলে। দৈনিক গড়ে বাতি হচ্ছে 4 ঘন্টা চলে। বাতি কয় ঘন্টা চলে? 4 ঘন্টা। তাহলে বাতি যদি 4 ঘন্টা চলে, তাহলে মোট কত শক্তি খরচ হচ্ছে এখানে, শক্তি উৎপন্ন হচ্ছে? হুম, 800 গুণ 4। একটু দাঁড়াও, ইনফরমেশন সবগুলো দেখতে হবে তো। জুলকারনাইন সাহেবের বাড়িতে প্রতিটি মানে কি একটা বাতির হচ্ছে যে ক্ষমতা 400 ওয়াট, কিন্তু ইউজ হচ্ছে কয়টা? 10টা বাতি না? এই যে দেখ, 10টা বাতি। তাহলে 10টা বাতির কি হবে? 10 ইন্টু 800 ওয়াট না? 800 ওয়াট, এটা কত হয়? 8000 ওয়াট। 8000 ওয়াটকে আমরা কিসে নিয়ে যাব? কিলোওয়াটে। তাহলে 8 কিলোওয়াট হবে না? 8 কিলোওয়াট 1000 দিয়ে ভাগ করলে, তাহলে কিলোওয়াটে নিয়ে গেছি, শেষ। আবার এটার সাথে সম্পর্কিত সময়টাও ঘন্টায় নিয়ে যায়। এটা তো নেওয়াই আছে, 4 ঘন্টা আছে, 4 ঘন্টা না? এখন 4 ঘন্টা হচ্ছে প্রতিদিন, 4 ঘন্টা হচ্ছে কি প্রতিটি বাতি 4 ঘন্টা করে জ্বলে, বুঝতে পারছি? তার মানে প্রতিদিন 8 কিলোওয়াটের বাতি 4 ঘন্টা করে চলতেছে, তাহলে 31 দিন কত কয়টা চলবে? 31 গুণ 4। তাহলে আর সময় দেওয়া আছে কি? সময় হচ্ছে এখানে পি, দেখ এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি সমান এত, আর টি সমান কত? 4 ঘন্টা করে চললে 31 গুণ 4। তাহলে এটা কত হবে? টি এর মান কত হবে? 124, তাই না? 124 ঘন্টা। তার মানে মাসে 10টা বাতি মোট 124 ঘন্টা চলতেছে, যে 10টা বাতির ক্ষমতা হচ্ছে যে 800 ওয়াট করে, মানে কত? তাহলে এখন কত হচ্ছে? এখন পিটি সমান কত? পিটি সমান কত? আমরা একসাথে করে ফেলবো। 992, তাই না? 992 ইউনিট। 992 কি ইউনিট? ওকে, তাহলে এটা গেল কিসের? এটা গেল বাতির। এখন ঠিক সেম ভাবে ইয়ার এবার বাতির পর কি আসতেছে? 60 ওয়াটের 3টি পাখা। পাখা হচ্ছে 60 ওয়াট করে, প্রতিটা হচ্ছে 60 ওয়াট করে। তাহলে 3টা পাখা কত হবে? 2 ইন্টু 60, তাহলে কত হয়? 300, 318, 180 ওয়াট, তাই না? এটাকে কিলোওয়াটে নাও, কত হয়? কি 1000, 1000 দিয়ে ভাগ করছস? আচ্ছা, 1000 দিয়ে ভাগ হবে না। কিলোওয়াটে নিচ্ছস না, ওয়াট থেকে কিলোওয়াটে নিচ্ছস, ছোটটা থেকে বড়টাতে নিচ্ছস, যে মানটা ছোটটাতে এত, বড়টা তারও কম হবে না? 0.018, 0.018, 0.18 কিলোওয়াট। 0.18 কিলোওয়াট হচ্ছে 3টা পাখার মোট ক্ষমতা, তাই না?
এখন তিনটা পাখা দৈনিক কত করে চলতেছে? 10 ঘন্টা করে চলতেছে। তাহলে 31 দিন কয় ঘন্টা করে চলবে? মোট 31 দিন 310 ঘন্টা। 310 হবে না? 310 ঘন্টা করে চলতেছে। প্রতিদিন যদি 10 ঘন্টা করে চলে, 31 দিন হবে কত? 310 ঘন্টা চলতেছে। কত ক্ষমতা? 0.18 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন পাখা, নাকি? তাহলে এটার পিটি করলে কি হবে? 310-এর সাথে 0.18 গুণ দাও। 55.8 ইউনিট হবে, তাই না? তারপর হচ্ছে এই গেল পাখা। এরপর কি আছে? 100 ওয়াটের একটি রেফ্রিজারেটর, যাক এটা নিয়ে কোনো ঝামেলা নেই। 100 ওয়াটের একটা রেফ্রিজারেটর আছে, ওটার নাম 100 ওয়াট। তাহলে 1 × 100 মানে একটাই আছে, সমান কত? 100 ওয়াট। আর 100 ওয়াটটাকে ইয়াতে কিলোওয়াটে নাও, কত হবে? 0.1 কিলোওয়াট, নাকি? আর এটা কত ঘন্টা করে চলতেছে? রেফ্রিজারেটর হচ্ছে যে 2 ঘন্টা, প্রতিদিন 2 ঘন্টা করে চলে। তাহলে 31 দিন কয় ঘন্টা করে চলবে? 2 × 31, 2 × 1 = 2, 3 × 2 = 6। এগুলো এতক্ষণ লাগে নাকি? 62। হ্যাঁ, ইয়া করে দাও, পিটি দাও, পিটি। কত? 100 সাথে 100 না, 0.1 এর সাথে 62 গুণ দাও। 6.2 কিলোওয়াট মানে ইউনিট। কিলোওয়াট আওয়ার ইউনিট বলা যায়। 6.2 ইউনিট। বাকিগুলো কি ঠিক আছে? 60 ওয়াটের তিনটা পাখা, তার মানে 3×60, তাহলে 3×60 হলে কয় ঘন্টা করে চলতেছে? পাখা হচ্ছে 10 ঘন্টা করে চলতেছে। আর 10 ঘন্টা করে চললে 31 × 10 হবে, স্বাভাবিক, তাই না? তারপর হচ্ছে পিছমন কি হবে? পিছমন হচ্ছে এবার হচ্ছে লাস্ট 1 HP একটা পাম্প আছে। 1 HP মানে কি? 746 ওয়াট। 746 ওয়াটটাকে কিলোওয়াটে নাও, কত হয়? 0.746 কিলোওয়াট। হ্যাঁ। আর এটার সময় কত? সময় হচ্ছে যে কয় ঘন্টা করে চলতেছে? 10 ঘন্টা করে চললে পাম্পটি হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মানে 30 মিনিট মানে হচ্ছে যে 1.5 ঘন্টা, তাই না? 1.5 আওয়ার। 1.5 আওয়ার না? প্রতিদিন 1.5 আওয়ার করে চলতেছে, তাহলে 31 দিন কত হবে? 1.5 × 30 কত হয়? 1.5 × 31 কত হয়? কত? 1.119। এটাকে এবার পিটি করো। 1.119 এর সাথে 0.746 গুণ দাও। 1.5 × 3.1 কেন? t সমান 1.5 এর সাথে 31 গুণ করলে কত হয়? কত হয়? 4.35। এইসা 4 পয়েন্ট কত? ঠিক করে বল। বাজে, আমার ক্যালকুলেটর নিয়ে আসা উচিত ছিল। কত? হুম, বল। 4.65। এবার 4.65 এর সাথে 0.746 গুণ দাও। 3.46, 3.4689, সবগুলো ইউনিট। এবার সবগুলো ইউনিট যোগ করে দাও। টোটাল ইউনিট, টোটাল ইউনিট 992 সাথে 55.8, তারপর 6.2, তারপর হচ্ছে 3.4689। আমার আমার কেন জানি মনে হচ্ছে লাস্টেরটাতে ভুল করতেছস। 31 সাথে 1.5 গুণ করলে 4.65 কেন হয়? তো 31 না, 31 দিন না। আমি তো তোকে বলছিলাম 1.46.5 হবে। এটা হচ্ছে 46.5। তারপর এবার 46.5 এর সাথে 0.746 গুণ দাও। 34.689। এবার এবার যোগ করো সবগুলা।
হুম 1088.689। তাহলে এটা হচ্ছে ওর এক মাসের টোটাল ইউনিট খরচ হচ্ছে, তাই না? এক এক ইউনিটের জন্য 5.75 টাকা খরচ হয়, 5.75। তাহলে এত ইউনিটের জন্য কত হবে টোটাল খরচ মাসে? হ্যাঁ, গুণ হবে আর কি। 6,059 কত 96175 টাকা। তাহলে এটা হচ্ছে ও টোটাল কি মাসে টাকা দেয় কারেন্ট বিল 6,000-এর উপর, প্রায় 7,000 টাকা আছে, মানে 6,059 করে। বুঝতে পারছি? তাহলে মোটামুটি আমার বলতে পারে যে জুলকার নাইন সাহেবটা অনেক মোটামুটি বড় লোক, নাহলে কারেন্টের পিছনে 6,000 টাকা কেন দিবে? মোটামুটি ওর আর্থিক অবস্থা ভালো। হুম হুম। তাহলে আমরা এখন মুভ অন করি এই অঙ্ক থেকে। ঢাকা বোর্ড আসছে 2021 সালে, মানে আমার সালে। আমি 21-এ পরীক্ষা দিছি না, 22-এ পরীক্ষা আসছে। দেখ কি বলতেছে, চিত্র 2-এর বর্তনীতে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ কত হবে নির্ণয় করো। 2-তে। আচ্ছা, এখানে রোধের সাথে টিক চিহ্ন দেওয়া আছে না? টিক চিহ্ন দেওয়া আছে মানে কি জানোস? মানে রোধের সাথে টিক চিহ্ন দেওয়া আছে, তারপর হচ্ছে বিভবের সাথে টিক চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, দাঁড়া একটু। আচ্ছা, তাহলে এখন কি হলো দেখ, কি বলতেছিলাম? আচ্ছা হ্যাঁ, এই যে রোদের মধ্যে একটা টিক চিহ্ন দেওয়া, বিভবের মধ্যে একটা টিক চিহ্ন দেওয়া, ব্যাটারির মধ্যে একটা টিক চিহ্ন দেওয়া, আবার না এখানে রোদের টিক চিহ্ন দেওয়া, আর এখানে বিভবে কিন্তু টিক চিহ্ন দেওয়া নেই ব্যাটারিতে। যেখানে টিক চিহ্ন দেওয়া থাকবে ওখানে বুঝবে এটা পরিবর্তন হয়। মানে পরিবর্তন হয় যে রোদের মান কোনো ফিক্স না। এখানে যে রোদটা আছে এটা অ্যাকচুয়ালি ফিক্স না, এটা পরিবর্তন হতে পারবে। হ্যাঁ, তার মানে এখানে ব্যাটারিটা ফিক্স না, ব্যাটারির মানও আমরা চেঞ্জ করতে পারবো। হুম, যেমন এখানে রোদের মানটাও ফিক্স না, এটা চেঞ্জ করতে পারবো। আর এটা বলে দিছে যে সর্বনিম্ন 20 ওহম আর সর্বোচ্চ 200 ওহম হইতে পারবে। বুঝতে পারছি? তাহলে ওর সর্বনিম্ন 20 থেকে সর্বোচ্চ 200 হইতে পারবে। তাহলে আমাদেরকে কি বলছে, চিত্র 2-এর বর্তনীতে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ কত হবে এটা নির্ণয় করো। দেখি বলতো সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ কখন হবে? হ্যাঁ, আরে তুই তো কাছাকাছি আসছিলি। ভুল বলছস। হ্যাঁ, যখন রোধ সর্বনিম্ন হবে তখন হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহ হাইয়েস্ট হবে, ম্যাক্সিমাম হবে। হ্যাঁ, আমরা কি জানি আই সমান ভি বাই আর না? তার মানে কি, যদি ভি স্থির থাকে তখন আই সমানুপাতিক 1/r না? আর এখানে দেখ, এখানে কিন্তু ভি স্থির, ভি স্থির না, কারণ এখানে কোনো টিক চিহ্ন দেয় নেই। টিক চিহ্ন দিছে? দেয় নেই। তার মানে যখন যখন আর মিনিমাম তখন আই ম্যাক্সিমাম। তাহলে আই ম্যাক্স সমান কত হবে? আই ম্যাক্স সমান ভি বাই আর। তো ভি এর মানও দেওয়া আছে, ভি এর মান হচ্ছে 20। আর আর মিনিমামের মান কত দেওয়া আছে না? 20। কারণ এটা বলছে সর্বনিম্ন 20 আর সর্বোচ্চ 200 হইতে পারে, তো সর্বনিম্ন মানটা হচ্ছে 20। তাহলে 20 কে 20 দিয়ে ভাগ করলে 1। তাহলে আনসার 1 এম্পিয়ার। 1 এম্পিয়ার। বুঝতে পারছি কিনা বল অঙ্কটা? তারপর হচ্ছে যে ইয়াতে কি বলে, আচ্ছা একটু ব্রেক দিস, 10 মিনিট ব্রেক কেন? কারণ খাবার অর্ডার দিব তো চমক থেকে। কেএফসি তে কি কি অফার এটা? হুম হুম হুম। আচ্ছা দাঁড়া, কোথায় গেল? তাহলে ক নাম্বারটা তো বুঝছস। খ নাম্বারটা দেখ, খ নাম্বারটা কি বলছে, উদ্দীপকের বর্তনী অনুযায়ী রোদের সাথে উৎপন্ন তাপে লেখচিত্র, মানে এদিকে একটা লেখচিত্র পাবো এই চিত্রের জন্য, এই চিত্রের জন্য একটা লেখচিত্র পাবো। তো লেখচিত্র দুইটা সেম হবে নাকি একই হবে সেটা বের করতে বলছে। তো প্রথম চিত্রটাতে দেখ রোদও চেঞ্জ হচ্ছে, ভিও চেঞ্জ হচ্ছে, আর ওরা বলে দিচ্ছে আই ধ্রুবক। আর দ্বিতীয় চিত্রটাতে হচ্ছে যে আয়ের কথা কিছু বলা নেই, রোদ হচ্ছে চেঞ্জ হচ্ছে আর ভি হচ্ছে স্থির, ধ্রুবক। তাহলে প্রথম চিত্রে দেখ, যেহেতু আই ধ্রুবক বলে দিছে তাহলে আই আর আর নিয়ে কোনো একটা সূত্র বের করতে হবে। আর এর কথা বলা আছে আর আয়ের কথা বলা আছে, তাহলে এর সমান আই স্কয়ার আর টি। হ্যাঁ, তো এখান থেকে যদি আই স্থির হয় তাহলে আর টি স্থির হয়, টি তো আমরা আমরা ধরে নিচ্ছি দুই চিত্রে টি স্থির।
হ্যাঁ, মানে একই সময় নিয়ে আলোচনা করতেছি। তাহলে এর সমানুপাতিক আর হবে, তাহলে এটা ডাইরেক্ট সমানুপাতিক সম্পর্ক, তাহলে এটা মূল বিন্দুগামী হবে, আর বাড়লে এইচও বাড়ে। শেষ। দ্বিতীয় চিত্রে কি বলছে? দ্বিতীয় চিত্র হচ্ছে যে ভি ফিক্স বলছে আর আর চেঞ্জ হচ্ছে বলছে, আর আয়ের কথা কিছু বলে নেই। তো আয়ের কথা যেহেতু কিছু বলে নেই, আমরা এমন একটা সূত্র ইউজ করবো যে সূত্র হচ্ছে শুধু ভি আর আর আছে। তো এ সমান বি স্কয়ার ডিভাইড বাই আর ইন্টু টি। এখানে ভি যেহেতু ফিক্স, ভি ফিক্স, তাহলে এ সমানুপাতিক 1/r হবে সম্পর্কটা। তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আর বাড়তেছে, এইচ কমতেছে। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? অধিবৃত্তীয় হয়। অধিবৃত্তীয় হয় না? এটা হচ্ছে অধিবৃত্তীয়। তারপর হচ্ছে কি বলছে, পরের প্রশ্নটাতে বলছে উৎপন্ন তাপের পরিমাণ ক্যালোরি এককে নির্ণয় করো। এখানে আমাদের ক্ষমতার মানও দেওয়া আছে, পি এর মান, আর কত সময় ধরে ইউজ করছে এটাও দেওয়া আছে, 0.7 মিনিট, 0.7 মিনিট। তাহলে 1500 ওয়াট ইন্টু 7 × 60, মানে মিনিটকে তো সেকেন্ডে নিতে হবে। তাহলে গুণ করে দিলে এটা জুলে চলে আসে, আর জুলে যেটা আসছে এটার সাথে 0.24 গুণ করে দিলে এটা ক্যালোরি চলে আসতেছে। তাহলে এই অঙ্কটা শেষ। তারপর কি বলছে, উপরোক্ত তথ্য থেকে ওই দিনের কক্ষ তাপমাত্রা নির্ণয় করা যাবে কিনা। হ্যাঁ, তার মানে কি, এখানে একটা ক্লু দিয়ে দিছে, পানি ফুটতেছে। পানি ফুটতেছে মানে কি? পানি ফুটতেছে মানে এটা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাই গেছে। তার মানে T2 মানে পরিবর্তিত তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে নিশ্চয়ই আগে কত ছিল সেটা বের করতে হবে। আগে তো আমাদের রুম টেম্পারেচারই ছিল, তাই না? তো রুম টেম্পারেচার থেকে তো ফুটানো শুরু করছি, তাহলে রুম টেম্পারেচারের তাপমাত্রা কত ছিল সেটা বের করতে বলছে। তো আমরা কি জানি? আমরা জানি যে তাপ তাপ শক্তি আরেকটা সূত্র হচ্ছে এমএস ডেল থিটা। তাপ শক্তিকে আবার এইচ দ্বারা প্রকাশ করা হয়, তার মানে এইচ সমান এমএস ডেল থিটা লিখতে পারি। এইচ হচ্ছে এখানে কি? বৈদ্যুতিক শক্তি, আর এমএস ডেল থিটা হচ্ছে পানির তাপ শক্তি। তাহলে বৈদ্যুতিক শক্তি মানে কি? পিটি। এইচ সমান পিটি সমান এমএস ডেল থিটা। এখান থেকে পি এর মানও দেওয়া আছে, টি এর মান 7 কে 60 সেকেন্ডে কনভার্ট করতে হবে, সেকেন্ডে কনভার্ট করতে হবে, মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে। এম এর মান হচ্ছে কত? 2 লিটার বলে দিচ্ছে না? 1 লিটার সমান 1 কেজি, 2 লিটার সমান 2 কেজি, কারণ কেজির সাথে কি লিটার একটা ইকুইভ্যালেন্ট সম্পর্ক। হুম, তাহলে এটা শেষ। 2 ইন্টু এস, এস এর মানও দিয়ে দিছে 4200 এমএস। ডেল থিটা মানে কি? পরিবর্তিত তাপমাত্রা থেকে আগের তাপমাত্রা বিয়োগ যাবে। তাহলে সবার মান দেওয়া আছে, এখান থেকে থিটা ওয়ানটা বের করে ফেলবি।